নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আর দাসের যে বিখ্যাত কলের যে কারখানা আছে সেই কারখানায় কিন্তু আমরা চলে এসেছি এবং আজকে কিন্তু আমরা রাজুদার থেকে সমস্ত যে কল, যে বাংলা কল যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব এবং সেগুলো কোথায় প্রোডাকশন হয়, কীরকমভাবে কাজ হয় সবটাই কিন্তু আমরা দেখব এবং রাজুদার যে কলের যে ভ্যারাইটি সেটাও কিন্তু আমরা দেখে নেব। তার সাথে সাথে এই কলগুলোর মোটামুটি একটা রেঞ্জ আমরা জানার চেষ্টা করব, মানে কীরকম কী দাম, কতটা দাম, এবং এই কলটার যে স্পেশালিটি মানে কলটার যে গুণাবলীগুলো কিন্তু আমরা একটু ডিটেলসে রাজুদার সঙ্গে বসে ডিসকাশন করে জেনে নেব। তো আসুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, রাজুদা কিন্তু আমাদের ভিডিওতে আসতে চান না, তো যার জন্য কিন্তু রাজুদারকে আমি ভিডিওতে দেখাবো না। ওনার সঙ্গে ডিসকাশন যেটা হবে সেটা কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো এবং রাজুদার যিনি অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তিনি কিন্তু ভিডিওতে আসবেন এবং তিনি আমাকে অ্যাসিস্ট করবেন। পুরো ব্যাপারটা কিন্তু আমি ওনাকে নিয়ে শ্যুটটা করছি। তো রাজুদা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি ভিডিওতে আসতে চাই না, যার জন্য ওনাকে কিন্তু আমি ভিডিওতে তুলে ধরিনি। ওনার ভয়েসটা রয়েছে এবং ওনার সঙ্গে যে ডিসকাশনগুলো যেগুলো আমরা করেছি সেগুলো কিন্তু সবটাই এই ভিডিওতে পাবেন আপনারা। তো আসুন দেখে নেওয়া যাক। তো বাপিদা কিন্তু আজকে আমাদের পুরো কলকারখানাটা ঘুরে দেখাবেন এবং কী কী কল ম্যানুফ্যাকচারিং হয় সেটাও আপনি দেখাবেন। আসুন। আচ্ছা, এইখানেই সমস্ত মেশিনপত্রতে মানে লেদ মেশিন থেকে শুরু করে সমস্ত মেশিন এখানেই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো কাজটা এখানেই হয়। আচ্ছা আচ্ছা, এই লেদের সমস্ত রকমের কাটিং থেকে শুরু করে সমস্ত কাজটা এখানেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো প্রোডাকশনটা হওয়ার পরে মালটা কোথায় রাখা হয়? এখানেই নাকি মানে এপাশে রাখা হয়, তাই তো? আসুন একটু দেখাও গোডাউনটা করে। আচ্ছা আচ্ছা, এখানে সমস্ত মালগুলো রাখা হয় স্টক করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটিংয়ের পিসগুলো যেগুলো সেগুলো একটু দেখে নেবো আমরা। যে ক্লথ ফাইবারের কাটিংয়ের পিসগুলো। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ধরনের ক্লথ ফাইবার থেকে কিন্তু কলটার মেন কিন্তু ম্যানুফ্যাকচারিংটা হয়। এখানে সমস্ত রকম যে ড্রাম বা রোলারগুলো সব কিন্তু এখানে রাখা আছে, তাই তো? রোলারটা প্যাঁচে ওটা প্যাঁচ আছে। জি। আচ্ছা, এটা কি পুরোটাই একটা পুরো মানে কাটা নাকি এটা? হ্যাঁ, পুরোটাই পুরোটাই একদম কাটা, লেদের মেশিনে কিন্তু এটা পুরোটাই কাটা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্যাঁচটা ভেতরে এবং বাইরে দুদিকেই রয়েছে? বাইরে দুদিকেই রয়েছে, ঠিক আছে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, আচ্ছা আচ্ছা। এদিকেও মেশিনগুলো থেকে কাজ হয়, সেম কাজ হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রকমের ডিজাইনগুলো কি এর মধ্যে পাওয়া যাবে এখন? এখন তো পাওয়া যাবে না। এখন এটা জুন মাসে Last বলছে, week লাস্টের দিকে এটা পাওয়া যাবে। মানে এখন যেটা আছে সেটা এই সাদা কালোটার উপর ডিজাইন করা আছে। এরপরের যে ডিজাইনগুলো সেগুলো লাল, হলুদ এবং সবুজ 3 ধরনের ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাবো, তাই তো? আর দিন 15 সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ স্টক করা রয়েছে। এই কলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমরা হাতে পেয়ে যাব। আচ্ছা, এগুলো ভেতরের সমস্ত আইটেমগুলো? হ্যাঁ, এগুলো ভেতরের আইটেম। তো এগুলো আমি যেগুলো দেখাচ্ছি, আমি তাদেরকে যথেষ্টভাবে শ্রদ্ধা করি বা কোনোদিন দেখিনি কিন্তু তাদের, অথচ গুরু হিসাবে মানি। আচ্ছা, তার একটাই কারণ, মানে আজকের ডেটে এই ধরনের কলের কনসেপ্ট, অনেকে বহু রকম কল তো বানায়, আমি তাদেরকে ছোট করছি না। খগেনবাবু কিছু হুইল বানিয়েছিলেন, যেটা দেখে আমি খুব খুশি ছিলাম এই কারণেই যে আমিও কোনো দিন যদি বানাতে পারি। আচ্ছা, বা আমি একটা শিকারি, বা আমি টুকটাক আপনাদের মতন হয়তো ছিপ বেশি ফেলতে পারি না, যেটুকুনি ছিপ ফেলতে যাই ব্যাপারটা কমফোর্টেবল রাখতে, সেটাই। তো তাতে করে আমি খগেনবাবুর কনসেপ্ট আর আমাদের এখানে হাওড়াতে আর একজন আছেন বয়স্ক, যার নাম হচ্ছে পাঁচুদা, আচ্ছা, সেই দুটো কনসেপ্ট মিলিয়ে আমি একটা হুইল বানিয়েছি। তো তাতে করে
জানি না পাবলিকের বা আমার যারা বন্ধুরা আছে, যারা শিকারীরা আছে, হুম হুম তাদের কতটা কিরম ভালো লাগে আমি জানি না। প্রথম খগেনবাবু আনে এই যে প্যাচ সিস্টেম, মানে যেটাকে এখন বহু লোক বলছে প্রথম আমি করেছি, প্রথম আমি করেছি, হুম হুম বহু লোক বহু রকম বলে। আচ্ছা কিন্তু এই প্যাচের যে ব্যাপারটা, এই প্যাচের যে ব্যাপারটা, এটা খগেন, এই দেখুন লেফট হ্যান্ডে যে প্যাচটা হচ্ছে, এই লেফট হ্যান্ডের প্যাচটা খগেনবাবুই প্রথম মানে এটাকে আবিষ্কার করেন। আচ্ছা ঠিক আছে, এই জন্যে এইটা খগেনদার আদলে কিছুটা আমার বানানো, এই দেখুন প্যাঁচে হচ্ছে। আচ্ছা মানে আগে যেরকম ধরুন পল দিয়ে, মানে এটা পলে বসিয়ে দিয়ে একটা স্ক্রু টাইট দিয়ে দিলাম, তাতে করে ব্যাপারটা সহজ হতো, কিন্তু কিছুদিন পরে ঢিলে হয়ে যায়, হ্যান্ডেলটা ঢিলে হতো। দেখুন এটা পুরোটা লক হয়ে গেল। তার আচ্ছা। মানে এটা লক হয়ে গেল, মানে এটা লেফট হ্যান্ড করা আছে। Left hand এটার করা কারণ আছে। হচ্ছে যখন মাছ টেনে নিয়ে যাবে তখন একটা লক হবে, আবার একটা স্ক্রু দেবো কি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এইটা রাইট হ্যান্ড লাগছে, এইটা এই স্ক্রুটা রাইট হ্যান্ড লাগছে, হুম হুম ঠিক আছে। লেফট হ্যান্ড করার কারণ হচ্ছে যে হ্যান্ডেলটা কোনোদিনই খুলবে না, নিজেরা যদি আমরা খুলতে না চাই, ঠিক আছে। ও মানে হুইল যেরকম আছে অ্যাজ ইট ইজ থাকবে। একটু আমরা দেখে নেবো ব্যাপারটা ক্লোজলি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। মানে এই রোলারের কনসেপ্টটা ছিল আমাদের এখানের পাঁচুবাবুর কনসেপ্টেই আমার এটা করা আছে, কারণ কোনো জিনিস দেখার পরে ডেভেলপ করতে সুবিধা হয়। মানে এই গোটা কলটা যদি দেখা যায় তাহলে খগেনবাবুর আদলে, আচ্ছা, আর এইটা যদি দেখা যায় তাহলে এইটা হচ্ছে আপনার আমাদের পাঁচুবাবুর আদলে। এই দুটো একসঙ্গে মিলিয়ে আমি একটা হুইল বানানোর চেষ্টা করেছি। কতটা ভালো হয় আমি জানি না, কিন্তু মাছ খায় লোকে বলে। আচ্ছা, ঠিক আছে, লোকে বলে মাছ খায় না। আচ্ছা, অনেকে তো অনেক রকমভাবে বলে, কেউ আমার ভালো বলবে, কেউ আমার মন্দ বলবে। কিন্তু আরও একটা জিনিস, এই যে স্ক্রুগুলো দেখছেন, এই স্ক্রুগুলো কিন্তু সবগুলো স্টিলের। আচ্ছা, মানে জং পড়ার ভয়টা নেই। এরও একটা কারণ আছে। হয়তো বলবেন যে আমার হুইলের দাম বেশি, হতেই পারে। এইটা যদি আমি লোহার দিই তাহলে হবে কি, জং পড়বে, খুলতে অসুবিধে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি স্টিল দেয়া হয় সহজেই স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে পারা যাবে, এবং জং পড়ার ভয়টাও থাকবে না। তারপরে আসছি বিয়ারিং। আজ পর্যন্ত আমার মনে হয় কোনো শিকারি হুইল কেনার পরে হুইলের বিয়ারিং খুলে দেখেছে, আমার মনে হয় না, কেউ দেখেনি, খুব কম লোকই, ঠিক মানে আছে। বলাও যায় না ওটা অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো বহু দোকানদার বা বহু মানে ম্যানুফ্যাকচারার বলে যে আমার এটা ইউএসএ, আমার এটা জার্মান, আমার এটা এসকেপে, বহু রকম বলে। কিন্তু দাদা আমি কিন্তু দিই একদম লোকাল। ঠিক আছে, আমি কিন্তু দিই একদম লোকাল বিয়ারিং, যেটার কোনো সমস্যা আশা করি এই হুইলের ক্ষেত্রে আসবে না। ঠিক আছে, আর আসলেও খুব বিশেষ একটা দাম নয়। এটা আবার বিয়ারিংটা খুলে আবার যা আছে সব ফিটিং করে ফেললে আবার নতুন হবে। এবং এটা লোকাল বলেই সহজলভ্য। হ্যাঁ, সহজলভ্য। ঠিক আছে। আর আরও একটা জিনিস দেখুন, এই হচ্ছে বিয়ারিং কভার। আচ্ছা, এই হচ্ছে বিয়ারিং কভার, মানে এই বিয়ারিং কভারটার উপরেই বিয়ারিংটা থাকবে। ঠিক আছে, এটা দিলে হুইলের লুকটাও বেটার হয়ে যায়। দেখুন এই পিছন দিকটার লুকটা বেটার হয়েছে, একদমই বেটার, অনেক সুন্দর দেখতে। আমার বলে সুন্দর বলছি না, কিন্তু অনেকটা বেটার লাগছে, আমি বলছি তো অনেকটা বেটার। ঠিক আছে, তো এটাও একটা ব্যাপার। এটা খুলে নিয়ে আবার বিয়ারিংটা আবার নতুন লাগিয়ে দিলে আবার নতুন হয়ে গেল। এই একদম সহজ পদ্ধতিতে করা। তো আরও আমার এটা বাজার থেকে একটা মাল কিনে এনে আমি এটা ট্রাই করছিলাম যে যদি সস্তায় কাউকে আমার বিক্রি করতে পারি তাহলে আমার বিক্রিটা হয়তো বাড়বে, কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো। দেখুন আপনাদের সামনেই দেখাচ্ছি লোহা কোনখানে আসবে। এই দেখুন লোহার ম্যাগনেট করছে। এই যে একটা সামান্য রড, এটাও লোহার।
ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এ ম্যাগনেট ধরে নিয়েছে। আর এই যে হ্যান্ডেলটা দেখুন, এই হ্যান্ডেলটাও লোহার। হ্যান্ডেলটা আমি কিন্তু কারোর বদনাম করছি না, এটা সস্তায় হবে তাই লোহা দিয়েছে। সস্তায় হবে তাই লোহা, এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, দেখুন মানে এর মধ্যে- এখানে- মানে এর মধ্যে এখানে যতই পিতলের পুরোটাই coating থাকে- এখানে আপনার পুরোটাই অনেক কিছু রং করে দিলে সোনা হয়ে যায়। মানে সোনা। সিটি গোল্ডের তো অনেক কিছুই পাওয়া যায়, Exactly. সেটাও সোনা বলেই মনে হয় অনেকেরই। তো দেখুন, এই দেখুন আমাদের হাত থেকে টেনে নিচ্ছে, দেখুন ঝুলছে, মানে ম্যাগনেট ঝুলছে, তার মানে চুম্বক লোহাকে আকর্ষণ করে। অবশ্যই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের দেখুন এখানে কোনোটাই লোহা পাবে, হ্যাঁ একটা লোহা পাবেন, লোহা পাবেন না ভুল, এই যে রডটা আছে এই রডটা লোহার আছে। লোহার রাখতেই হবে ওটা, এটা নাহলে লোহার আছে, নাহলে ওটা- গ্রিপিং ক্যাপাসিটি হবে না, লোডিং ক্যাপাসিটি বাড়বে না। বাড়বে না, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই দেখুন আমাদের পুরোটাই যদি কোথাও ধরান তাহলে আমায় বলবেন, পুরোটাই এসএস আর পিতল দিয়ে এগুলো করা। দেখুন আচ্ছা। এটা ম্যাটেরিয়ালটা এদের থেকে অনেক বেশি ভালো। ডোলারটার ভিতরে 4টে ফুটো করা, এদিকে দুটো ওদিকে দুটো করা আছে। এখানে একটা স্প্রিং, দুটো স্প্রিং থাকে, তারপরে এখানে বল থাকে। এই বলটা দিয়ে প্রেসারে এটা গ্রিপিং হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা যে কোনো যারা ছিপ ফেলে সবাই শিকারি, সবাই একটু আধটু নাট বোল্ট আচ্ছা, তার মানে উপরের যে বলটা যেটা দেখতে পাচ্ছি, এই বলটা নর্মালি পিছন দিকটাকে হ্যাঁ, মানে মানে- দুদিক থেকে সাপোর্ট থাকে, তাই প্রেসারে থাকে। প্রেসারে থাকে। আচ্ছা, ঠিক আছে, তো এইগুলো খুবই সহজ উপায়, সহজ ব্যাপার। তো এগুলো এখন মানে ভ্যারাইটি আপনার করতে হবে। আর বহু বন্ধুরা আমায় বলেছে যে দাদা আপনার কাছে লক কল পাওয়া যায় না, আপনি মানে লক কলে জানি না কতটা কি হয়, তো লক কল 6 মাস 1 বছর পরে ও খারাপ হতেই হবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলে, কারণ লোহার সঙ্গে লোহা ঘষলে ও আওয়াজ হয়তো বেরোবে, খুব মিষ্টি লাগে, কিন্তু আপনার বিয়ারিং ঘষবে এবং বিয়ারিং এর সঙ্গে ওর টাচ থাকে না, হ্যাঁ। কিন্তু ওর যে পেনিয়ান ভেতরে থাকে না, পেনিয়ামগুলো ঘষে যায়। পেনিয়ানটা বসতে হবেই 200%। ইভেন আমি নিজেও যেহেতু শিকারি, আমার একটা অভিজ্ঞতা বলি। নর্মালি কি হয়, লকের যে কর্নারটায় যেখানটা আর কি মানে গ্রিপিংটা থাকে, মানে যেখানে আমরা আপ ডাউন করে যেটা করি, এই জায়গাটাতে দীর্ঘকালীন ইউজ করতে করতে এই জায়গাটার যেটা হোলটা সেটাও কিন্তু বড় হয়ে যায়, যার জন্য লকের যে পোর্শনটা মানে যেটা অ্যারো টাইপ যেটা কিন্তু পেনিয়ামের সঙ্গে যোগ থাকে সেটা কিন্তু ঢিলা হয়ে যায়। মানে আমরা এটা দেখেছি, এবং এই জিনিসটা কিন্তু আর ঠিক করা যায় না। আমরা যতই পেনিয়ামটা চেঞ্জ করে দিই, এই জায়গাটা কিন্তু আর ঠিক হয় না। উপায় আছে, উপায় নেই যে তা নয়, উপায় আছে, কিন্তু তার জন্য যে খরচা হবে, হ্যাঁ। কাস্টমার সেই খরচাটা দেবেন। এক্স্যাক্টলি। ঠিক আছে, উপায় নেই যে তা নয়। আর আজকের দিনে সস্তায় বহু ভ্যারাইটি পাবেন। ঠিক আছে, তো তাতে করে কতটা কি হবে জানি না, তবে একটা জিনিস আমি মাঝেই বলে রাখি, আমাদের হুইলের যদি কোনো ম্যানুফ্যাকচারিং প্রবলেম হয়, তাহলে ভেঙে ফেটে যদি না যায়, আপনি নিয়ে আসবেন, আমি রিপ্লেস করে দেবো, কোনো রিপেয়ারিংয়ের জায়গায় থাকবো না, পুরো টোটাল রিপ্লেস, পুরোটাই রিপ্লেস করে দেবো। এই কারণেই বলছি, কারণ আমি নিজেও মাছ ধরি বলে আবারও বলছি, কারণ একটা মাছ যদি খেয়ে নষ্ট হয় না, প্রথমে গালাগালিটা আমাকে দেবে। তার Exactly. কারণ হচ্ছে হুইলটা কেন জাম হলো। দাদা ভাই, তোমাদের আমি রিকোয়েস্ট করছি গালাগালিটা না দিয়ে, ঠিক আছে, তুমি আমায় হুইলটা দিয়ে যেও, আমি তোমায় রিপ্লেস করে দেবো, ঠিক আছে। আপনাদের কাছে একটা জিনিস দেখাই, মানে এই যে হুইলটা দেখছেন, এই হুইলটা মানে একদম পারফেক্ট একটা গ্রিপের মধ্যে আছে। তো এইটা আপনি যখন ঘোরাবেন, মাছকে ঠিকঠাক কন্ট্রোলও করতে পারবেন। আর এর একটা ব্যাপার আছে, অনেকে বলে যে দামের একটা ফ্যাকচুয়েশন হচ্ছে, এইটা এত ওইটা অত, কেন তো আপনাদের দেখিয়ে দিই। এইটা দেখুন 35 mm ইনসাইডটা, 35 mm এটা, ঠিক আছে, এটার ইনসাইডটা 35 mm। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এইটার ইনসাইডটা আছে 45 mm। আচ্ছা, 45 mm দেখতে পাচ্ছেন। আর এইটা আছে 50 50 mm, এটা 50 mm, ঠিক আছে।
তো এই জন্যে দামগুলো ফ্ল্যাকচুয়েশন হয়। আর এই যে আপনার দেখছেন এই ফ্ল্যাকচুয়েশনের ব্যাপারটা এটাই। তো আমাকে মেনশন করলে যে 35 কি 45 50 শুধু আসবে, 50 4 ইঞ্চিই হবে, 54 ইঞ্চিটাই হবে। হ্যাঁ। আর 3.5 ইঞ্চির যদি চান 35-এ হবে আর 45-এ। 35 এবং 45 হচ্ছে 3.5 ইঞ্চি, হ্যাঁ যেটা এই কলটা। হ্যাঁ। আর আপনার 35 আর 50 4 ইঞ্চিতে আসবে। 4 ইঞ্চিতে আসবে। আর এই যে কালারগুলো দেখছেন আমার তো খুব ভালো লাগছে। এই যে দাদা এসেছেন ওনাকেও জিজ্ঞেস করলাম বা করছি, তো এই কালারগুলো কিরম লাগছে? কালারগুলো সত্যি ভালো লাগছে এবং আমি বলবো যে এরকম কালারের হুইল খুব কম জায়গায় দেখতে পাওয়া যায় আর কি। এবং সত্যি কথা বলতে এর প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এটা কিন্তু বলা খুব মুশকিল হবে যখন কলটা প্রিপেয়ার হয়ে যাবে। এটা আমার এইটা হতে আপনার মানে একটু সময় লাগবে বলতে, মানে যে কোনো জিনিস মানে একটু ভালো করে তৈরি করতে গেলে যে সময়টা লাগে সেই সময়টা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আচ্ছা। তো এইটা জুন মাসের এন্ডের দিকে মালটা রেডি হয়ে যাবে। 3.5 ইঞ্চি 4 ইঞ্চি, আর 3.5 ইঞ্চির বড় অনেকেই চায়, মানে একদম এক্স্যাক্ট 3.5 ইঞ্চি সেগুলো আপনার পেয়ে যাবেন এই ফাইবারের মধ্যে। সেটা কিন্তু শুধুমাত্র সাদাতেই আসবে, শুধুমাত্র সাদাতেই আসবে। হ্যাঁ 3.5 ইঞ্চির বড় যদি হয় শুধু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই আসবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাতেই আসবে, হ্যাঁ এইটাতেই আসবে। আচ্ছা আচ্ছা। আর এইগুলো আপনার ভ্যারাইটি কালার পেয়ে যাবেন, অসুবিধে কিছু নেই। কিন্তু জুন মাসের এন্ডে কাজ করতে যেটা সময় লাগবে, আর জুন মাসের এন্ড থেকে রেগুলার অ্যাভেলেবেলই থাকবে। আচ্ছা আচ্ছা রাজুদা, আমি তোমার কলের আমি এক্স্যাক্ট দামগুলো আমি বলতে চাই, মানে জানতে চাইছি না। তুমি একটা রেঞ্জ আমাকে বলে দিতে পারো যে 3.5 ইঞ্চির কলগুলো কীরকম কী রেঞ্জ আছে এবং 4 ইঞ্চি কলগুলো কিরকম একটা রেঞ্জের মধ্যে আমি একটু জানতে চাই। দেখালাম এই বাজার থেকে আমি একটা মাল কিনে এনেছিলাম যেটা ম্যাগনেট ধরছিল। এটা আমার কিন্তু শিয়ালদা থেকে কিনে আনা। আচ্ছা। তো এটা শিয়ালদা থেকে আমি কিনে এনেছিলাম দাদা ওই 550 টাকা 600 টাকা দাম নিয়েছি। আচ্ছা। তো তাতে করে আমি বাড়িতে এসে খুলে খালে দেখার পরে লোহা পেলাম। তো আমাকে দাদা জিজ্ঞেস করলেন কিরাম রেঞ্জ থেকে মোটামুটি কলগুলো স্টার্ট হচ্ছে। ঠিক আছে। তো কল মোটামুটি যদি একটু ভালো ধরনের কল এই ক্যাটাগরির কল নিতে চান তাহলে 1300 টাকা দাম পড়বে, মানে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি, ঠিক আছে। 35 mm 1300 টাকা মতো পড়বে। আর এটারই 45 mm যদি নিতে চান, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 45 mm যদি নিতে চান তাহলে দাম পড়বে 1600 টাকা। 1600 টাকা। আর এই যে 4 ইঞ্চি, এই 4 ইঞ্চিটা যদি নিতে যান তাহলে দাম পড়বে 1800 টাকা। 1800 টাকা, এক্স্যাক্ট। ঠিক আছে। তো এরপরে আবার যদি মেটেরিয়ালের দাম কমে তাহলে আমি মালের দাম কমানোর চেষ্টা করব অবশ্যই। আবার মেটেরিয়ালের দাম যদি বাড়ে তাহলে মালের দাম কিন্তু আবার বাড়তে পারে। ঠিক আছে। এই কলগুলো একটু রেঞ্জ দেখে নেবো, ফাইবারের হ্যাঁ যেগুলো আছে। এইটা আপনার ওই 1300 1350 টাকা রেঞ্জেরই আছে। এখানে দাম ফেলাই আছে, এখানেই ফেলাই আছে। আচ্ছা। 1350 টাকা রেঞ্জ। এটা 45 mm। 45 mm। দেখুন আপনারা মাছ ধরতে যাবেন, আমি চাই সবসময় পুকুরে মাছ খাক। পুকুরে মাছ খেলে সব থেকে বড় জিনিস হচ্ছে এটা এমন একটা নেশা যা আমরা কিছু বাড়ির জন্য রিটার্ন নিয়ে যেতে পারি। এই প্রথম নেশা কোনো কিছু যেটা আমরা বাড়ির জন্য কিছু রিটার্ন নিয়ে যেতে পারি। কারণ অবশ্যই, কারণ আমরা ঘুড়ি ওড়াই, এটাও একটা নেশা। তারপরে ড্রিঙ্ক করি, এটাও একটা নেশা। কিন্তু ঘুড়ি কেটে যায়, ড্রিঙ্ক করলে মাতলাপোনা হয়, বাড়ির জন্য কিছু নিয়ে যেতে পারি না। কিন্তু মাছ যদি ধরতে যাই এটাও যে নেশার পর্যায়ে পড়ে। তো দিনের শেষে যদি একটা কাতলা মাছ বাড়িতেও নিয়ে যাই বাড়ির লোকও খুশি হয়। এক্স্যাক্টলি। এটা একটা রিটার্ন আছে। আছে। আপনারা মাছ ধরুন, আমার থেকে হুইল কিনতেই যে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে। কিন্তু পুকুর পাড়ে গিয়ে সুষ্ঠুভাবে মাছ ধরুন, আরও শিকারীদের সহযোগিতা করুন আশপাশে, যাতে কোনো প্রবলেম না হয়। এক্স্যাক্টলি। তো রাজুদা, আমরা কিন্তু তোমার কলকারখানা টোটালি ঘুরে দেখলাম এবং তোমার যত রকম কল যেগুলো আছে সেটা কিন্তু দেখে আমরা যথেষ্ট খুশি এবং আশা করব অনেক ভিউয়ার্সে কিন্তু তোমার এখানে আসবে। তো সেই জন্যই কিন্তু আমরা তোমার থেকে অ্যাড্রেসটা একটু জেনে নেবো। না, এবার ব্যাপার হচ্ছে কি কোথা থেকে আসবে সেটা তো একটা মেন পয়েন্টের ব্যাপার। মানে কারোর যদি হাওড়ায় আসলে সুবিধে হয়, হাওড়া স্টেশন আসতে পারে।
আচ্ছা হাওড়া স্টেশন থেকে সাউথ ইস্টার্ন রেল ধরে মানে আমতা বা তারপরে পাঁশকুড়া, মেচেদা, মেদিনীপুর এই যে কোনো ট্রেন ধরে রামরাজাতলায় নামতে হবে। রাম রাজাতলা নামতে হবে। ঠিক আছে, আচ্ছা। রামরাজাতলায় নেবে টোটো বা অটো ধরে বাক্সারা হনুমান মন্দির, ওখান থেকে জাস্ট 2 মিনিট আমাকে ফোন করলেই হবে। আচ্ছা, ঠিক আছে, আর যদি ব্যারাকপুর বেল্ট থেকে বা নদিয়া বেল্ট থেকে যদি কেউ আসে, হ্যাঁ, ওটা যদি শিয়ালদা যদি সুবিধে হয় তাহলে শিয়ালদা স্টেশন, আচ্ছা শিয়ালদা স্টেশনে এসে ওখান থেকে ডাইরেক্ট, ওখান থেকে বাক্সারা হনুমান মন্দিরে ডাইরেক্ট বাস পাওয়া যাবে শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে। ঠিক আছে, এছাড়াও ধরুন কেউ রবীন্দ্র সদন কাছাকাছি পৌঁছাতে পারলো, সেও কিন্তু ওই রবীন্দ্র সদন থেকে সাঁতরাগাছির বাস পাবে। বাস পেয়ে যাবে। ঠিক আছে, সাঁতরাগাছি ব্রিজে ওঠার আগে বাক্সারা হনুমান মন্দির স্টপেজ আছে। আচ্ছা, তো বাক্সারা হনুমান মন্দির স্টপেজে নেবে, আমাকে ফোন করলেই হবে 2 মিনিট। রেল লাইনটা টপকালেই আমাদের বাড়ি। আচ্ছা তো আচ্ছা। আমাদের বাড়ির নিচেই কারখানাটা। বাড়ির নিচে কারখানাটা। আবার যদি কেউ মেদিনীপুর থেকে আসে, সাঁতরাগাছিতে নামতে হবে, সাঁতরাগাছিতে নেবে আমাকে কল করলেই হবে। আচ্ছা, বাকি এখানে details- এখানে আমি আসার সময় একটা বিয়ে বাড়ি দেখেছিলাম, সেই হ্যাঁ, বিয়ে বাড়িটার নামটা কি? তো এই বিয়ে বাড়িটার নাম হচ্ছে সোমসুদা বিয়ে বাড়ি ঘর। আচ্ছা, মানে যদি এখানে এসে জিজ্ঞেস করা হয় সোমসুদা বিয়ে বাড়িটা কোথায়, মোটামুটি আপনার বাড়ির কাছাকাছি চলে আসছে। সোমসুদা বিয়ে বাড়ির কাছে এসে যদি আমার নাম কেউ বলে যে রাজুদার বাড়ি কোনটা, ঠিক আছে, হুইল কারখানা বললে হয়তো অনেকেই চিনতে পারবে না। তো এখানে আমার নামটাই অনেকে চেনে, তো রাজুদার বাড়ি কোনটা তাহলেই দেখিয়ে দেবে, বলবে কারখানা আছে তাহলেই হবে। আচ্ছা আচ্ছা।